আগুনরঙা পলাশ শিমুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। শান্তিনিকেতনে ফাগুন বউ জানিয়ে দিয়েছে বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত মানেই শান্তিনিকেতনে বসন্ত উৎসব। অন্য জায়গায় দোল, আমাদের এখানে বসন্ত উৎসবকে ঘিরেই মানুষের মাতোয়ারা। শুধু শান্তিনিকেতন নয়, দেশ বিদেশ থেকে নানান মানুষ এখানে উপস্থিত হন শুধু এই উৎসবে নিজেকে সামিল করবেন বলে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রস্তুতি চলছে জোর কদমে। ঠিক সেই বসন্ত উৎসব কোন জায়গায় রয়েছে, তার প্রস্তুতি বা কীরকম, তা জানতে আজকে আমাদের সঙ্গে এখানে আমরা পেয়েছি বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ মহাশয়কে। আমাদের মধ্যে আছেন বিশ্বভারতীর এই উৎসব অনুষ্ঠান যারা পরিচালনা করেন, যারা পরিচালনা করেন কর্মী পরিষদ, সেই কর্মী পরিষদের সম্পাদক অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। আর আমাদের মধ্যে আছেন প্রবীণ আশ্রমিক এবং আনন্দ পাঠশালা পাঠভবনের কারু কাছে শুভ্রাদি, কারু কাছে শুভ্রা মাসি, শুভ্রা ঠাকুর। আমি শুভ্রাদির কাছে জানতে চাইবো যে দিদি, এই যে বসন্ত উৎসব, আপনি কোন সাল থেকে শান্তিনিকেতনে বসন্ত উৎসব দেখছেন? আমি 56 সালে এখানে পড়াশোনা করতে এসেছি এবং সেই বছর থেকেই বসন্ত উৎসবটা দেখতে শুরু করেছি এবং ওই সময় থেকেই তো দেখছি। 56 বসন্ত উৎসবে, তখন বসন্ত উৎসবে আপনারা অংশ নিতেন তো? হ্যাঁ, একেবারেই। আর যেহেতু আমি একটু চিরকালই একটু নাচ করি, তো কাজেই ওই যে প্রসেশনের নাচ হয় সেই নাচে শিখলাম, শিখে অংশ নিতে শুরু করলাম। কোন বছর থেকে? মানে ওই বছর, ওই 56 সালের থেকেই। নাচের একটা কোনো ব্যাকগ্রাউন্ড আপনার নিশ্চয়ই ছিল? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই নাচ করতে ভালোবাসি, তো শিখতাম। এবং আমার দুই দিদি ছিলেন, তারা শান্তিনিকেতনে পড়াশোনা করতেন। তারা যখন ছুটিতে ওখানে যেতেন, তাদের কাছ থেকে একটু একটু করে শিখতাম। কাজেই এখানকার যে নাচের ধরন কিছুটা মানে আমি শিখেছিলাম অলরেডি। কোথায় যেতেন ওনারা? আমি থাকতেন কোথায়? আমি তখন রুড়কিতে থাকি, উত্তরপ্রদেশে রুড়কি বলে একটা জায়গায়, সেখানে থাকতাম। বসন্ত উৎসবে আগে যে আপনারা প্রসেশনে যোগ দিতেন, তখনকার প্রসেশন আর এখনকার যে প্রসেশন হচ্ছে, কোনো একটা ডিফারেন্স মনে হয় কি? নাচের আমাদের আগে থেকে যাদের কাছে আমরা শিখলাম, তারা যেরকম করতেন আমরাও সেই রকমই শুরু করলাম করতে। কিন্তু যেটা এখন যেটা দেখি, মনে হয় কিছু ধরনটা, মানে জিনিসটা প্রায় একই আছে কিন্তু ধরনটা একটু পাল্টে গেছে। মানে হাতের মুদ্রার ধরন যেরম, হ্যাঁ, আগে হয়তো এরম করে এরম হতো, আজকাল সে একটা অদ্ভুত একটা হয়, আমরা এরম করে এরম করতাম। খোলদার খোল গান, হ্যাঁ, ওরে গৃহবাসী যে গানটা, তাতে রাঙা হাসি রাশি রাশি, আমরা করতাম রাঙা হাসি রাশি রাশি এরম করে। আজকাল কিরকম একটা হাতের একটা অদ্ভুত ভঙ্গিমা অন্যরকম একটু হয়, কিছু কিছু জায়গায় একটু অন্যরকম মনে হয়, কিন্তু সেটা বোধহয় হতে বাধ্য, কারণ নাচের ধরনটাই পাল্টে যাচ্ছে, তো কাজে সেটা হয়তো হতে বাধ্য। আমি অমর্ত্যবাবুর কাছে আসবো যে ঠিক এই জায়গাটা, যে সব জায়গায় একটা পরিবর্তনশীল সমাজ, পরিবর্তনশীল মানে জগৎ, সেখানে শান্তিনিকেতনের এই যে পরম্পরা, যে ঐতিহ্য, যারা সুব্বাদির মতো মানুষ আছেন এবং আমিও জানি যারা অনেকে আছেন, তারা কিন্তু চায় এই ঐতিহ্যটাই থাকুক। কোনো রকম পরিবর্তন হলে পারে তারা আপত্তি করেন। এইটাকে মানে পরিবর্তনশীল জগতের সঙ্গে এই জায়গাগুলো ঠিকঠাক রেখে আপনারা কিভাবে অনুষ্ঠানগুলোকে পরিচালনা করছেন? দেখুন, আমাদের অনুষ্ঠান পরিচালনার 2-3টে লক্ষ্য থাকে। প্রথম লক্ষ্য হচ্ছে যে সকলকে সমবেত করা, 2 হচ্ছে সংযত পরিশীলিতভাবে আনন্দের একটা অবস্থা তৈরি করে দেওয়া, এবং 3 হচ্ছে ধরন যদি বা কিছু বদলায়, ধারণার যেন কোনো বদল না ঘটে। এখন সময়ের সঙ্গে সঙ্গে ধরন হয়তো বদলে যাচ্ছে, কিন্তু উল্লেখ করি 2014 থেকে এই জন্যেই রবীন্দ্র নৃত্য বলে একটি বিষয় ইন্ট্রোডিউসড হয়েছে, একমাত্র এই কারণেই যে রবীন্দ্রনাথের গান এবং সৃজনের সঙ্গে যে ধরনের নৃত্য শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, প্রথমত তাকে সংরক্ষণ করা, তারপর তার বিস্তার ঘটানো। বসন্ত উৎসব এবং বৃক্ষরোপণ
এমন উৎসব যে উৎসবে আমরা লক্ষ্য করি যে সমবেত নৃত্যের একটা বড় সুযোগ থেকে যায়, যেখানে প্রথমত আমরা চাই সকলকে সুযোগ দিতে, সকলকে আনন্দ দিতে, তার সঙ্গে আমরা চাই আমাদের যে আকাঙ্ক্ষিত ঐতিহ্য তাকে বহন করে চলতে। এবারের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে আপনার? প্রস্তুতি দেখুন এই মুহূর্তে চরম। তার কারণ বসন্ত উৎসব এসে পড়েছে, বসন্ত এসে পড়েছে, এবং আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো এবার তুলনায় বসন্ত উৎসব অনেকটা আগে। এখনও শিমুলে সেভাবে রং ধরেনি, এখনও পলাশ সেভাবে ফুটে ওঠেনি, এখনও বাসন্তী যে একটা পরিবেশ এবং পরিমণ্ডল সেটা প্রস্তুতির মধ্যে দিয়েই আমাদের গড়ে তুলতে হচ্ছে। অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে যেন আমাদের অন্তরের রং তাই দিয়ে আমরা যেন রাঙিয়ে দিতে পারি, এই দায়িত্বটা এবার অনেক বেশি। প্রকৃতির প্রস্তুতি সবে শুরু হচ্ছে, তার মধ্যে সমাপ্ত করতে হবে। অন্য সময় প্রকৃতির সহযোগিতায় নিজেদের আমরা রাঙিয়ে তুলি, এবার আমাদের রঙে প্রকৃতিকে রাঙিয়ে তোলবার একটা চেষ্টা আমাদের দিক থেকে থাকবে। আমি শুভাদির কাছে আসবো। শুভাদি, এই যে বসন্ত উৎসবের আপনাদের সময় যে এই যে ও যেটা বললো যে এই রাঙিয়ে তোলা, পলাশের গয়না পরা, এই যে জায়গাগুলো ছিল সেটা কিরম ভাবে আপনারা করতেন? এইটা আজকাল দেখে আমার বিশেষ করে বলবো, হয়তো আমরা পুরনোদের মনে হয় পলাশ ফুলের বড্ড বেশি গয়না পরে ফেলছে সবাই, তাতে না কিরকম আমার মনে হয় নিজের মুখ চোখটাও কিরকম ঢেকে যায়। আমরা যেরকম পলাশ ফুল হয়তো মাথায় একটু গুঁজলাম, কানে আমরা পলাশ ফুল পরতাম, একটা অদ্ভুতভাবে পরতাম। আমি আজকে হাতে পেলাম না, তা না হলে আমি নিয়ে আসতাম পলাশ ফুল, কারণ এখনো ফুটতে শুরু করেনি সেরকম, যে একটা এরকম অদ্ভুত জায়গা হয়, সেইটা দিয়ে আমরা কিন্তু কানে পলাশ ফুল পরতাম। কানে, গলায় আমরা মালা হিসেবে পলাশের মালা আমরা পরতামই না। দেখুন, এই যে আপনি বলছিলেন যে পুরনো জিনিসকে ধরে রাখা, শুভ্রাদি যে কথাটা বলছেন এটার কারণেই আজ কিন্তু বিশ্বভারতী নির্দেশিকা জারি করেছে যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে যারা অংশ নেবেন তারা গাছ থেকে ডাল ভেঙে, ফুল ভেঙে নিজেদের সজ্জিত করবেন না। পলাশ সম্পূর্ণত নিষিদ্ধ হয়েছে, যে কারণে আবার আর এক অংশের প্রাক্তনী যারা শুভ্রাদিদের মতো এত পুরনো নন, তারা এটাকে বৈধব্যের বসন্ত উৎসব বলেন। তারা মনে করেন যে শিমুল পলাশ গাছ থেকে না ভেঙে নিজেদের সজ্জিত না করলে বসন্ত উৎসবের রঙই নাকি তাদের গায়ে লাগে না। ফলে আমরা একটা উৎসবে একাংশের মানুষকে দেখি তারা উদ্দীপনা এবং উত্তেজনায় উৎসাহিত হন, আর এক দল অন্তরে একে উপলব্ধি করতে চান। এবং সুবাদির সময় মানে পলাশ ফুল কুড়িয়ে আপনারা একেবারে, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে আমার বাড়ি যেখানে, তার চারিদিকে 3-4টে পলাশ ফুলের গাছ আছে, এবং আমি পাহারা দিই একেবারে, মানে যে তোমরা মাটিতে যা পড়ে আছে সেইগুলো কুড়িয়ে নাও, দয়া করে গাছের ডাল ভেঙে, ভীষণ কষ্ট হয়। আর আমি তো আমার বাড়ির একদম গায়ে একটা আছে, সমস্ত পলাশ আমি কুড়িয়ে কুড়িয়ে রেখে দিতাম যে যে ছেলেপুলেরা আসবে, আর গ্রামের ছেলেপুলেরা সব এসে খালি ওই পেড়ে, কারণ তারা তো বিক্রি করছে ফুল। শুভ্রাদি, একটা পরিসংখ্যানের কথা বলি তুলনার জন্যে। আপনাদের সময় মোটামুটি এই প্রসেশনে কত ছাত্রছাত্রী অংশ নিতেন সেইটাই বলুন? মোটামুটি একটা তাও 50-60, 100-র বেশি তো নয়, 100-র বেশি নয়। এখন কিন্তু 3000-এও আমাদের পার্টিসিপেশন কার্ড কম পড়ে। ঠিক, পার্টিসিপেন্ট। অতএব ও বলতে চাইছে যে কুড়িয়ে পলাশ পড়লে পরেও অত পলাশ পাওয়া যাবে না। পুরো বিশ্বভারতীতেই তো এত ছেলে মেয়ে ছিল না, ঠিক ঠিক। পাঠভবনেই 300 ছেলে মেয়ে পড়াশোনা করত। সেদিক থেকে যে বিশ্বভারতী যে পলাশ নিষেধাজ্ঞা জারি করেছে সেটা অনেকটাই জাস্টিফাইড, যে কুড়িয়ে নাও আর যাই নাও পলাশ ব্যবহার করো না, সেই জায়গা থেকেই করে যে 3000 ছাত্রছাত্রী পলাশ কুড়লে পরেও সেটা অকুলান হবে এবং তাদের পলাশ ভাঙতেই হবে। এবং আমরা জেলা প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছি। তারাও কিন্তু ঠিক করেছেন, ইদানিং যে একটা প্রবণতা দেখা যাচ্ছিল যে এগুলো ঝাড়খণ্ডের পলাশ, এগুলো বিহারের পলাশ, ওই পাটটা নিয়ে আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছে যে কিন্তু বাইরে থেকেও পলাশ যে আশ্রমের মধ্যে আনা,
আমরা কিন্তু এটাকেও এন্টারটেইন করছি ওটা না। নিয়ে আমরা আসবো। অতিরিক্ত পুলিশ সুপার আমাদের সঙ্গে রয়েছে, তার কাছ থেকে জেনে নেব কী ব্যবস্থা, আইনানুগ কী ব্যবস্থা তারা পলাশ নিয়ে নিয়েছে। তার আগে আমি সুব্বাদির কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে সুব্বাদি, এই যে বসন্ত উৎসবে প্রাককালে আমাদের দায়িত্বভার নেওয়া মাত্রই বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপিকা সবুজকলি সেন এর সঙ্গে কতগুলো জায়গা বলেছেন যে ছাত্রদের ধুতি এবং পাঞ্জাবি পরা একদম মাস্ট, ছাত্রীরা বাসন্তী শাড়ি তাদেরকে পরতে হবে এবং প্রসেশনে কোনো জুতো পরা যাবে না। এটাকে কি বলছেন আপনি? না, নিশ্চয়ই জুতো পরে নাচ করবে কি করে কেউ? আর শুধু তাই নয়, আগে সত্যি কথা বলবো, আমাদের সময় আমরা তো সবসময় খালি পায়ে হাঁটতাম। এখন সবাই জুতো চটি পরছে, কিন্তু আমরা যখন এখানে ছাত্রী তখন তো আমরা তো খালি পায়ে হেঁটে আমাদের অভ্যস্ত ছিলাম। আমরা কলকাতায় যেতে গেলে চটি খুঁজে খুঁজে বেড়াতে হতো যে কোথায় চটিটা আছে, সেটা পরে তবে আমি ট্রেনে উঠবো। কাজে খালি পায়ে তো আমরা ঘুরতাম, সব সময়ই খালি পায়ে থাকতাম। কাজে তখন তো জুতো পরে কেউ নাচের কথা ভাবতেই পারতো না। আর আরেকটা যেটা, যে ছোট ছেলেরা কিন্তু, মানে পাঠ্যভবনের ছোট যারা প্রসেশনে নাচ করছে, তারা কিন্তু অনেক সময় আমি দেখেছি যে পাজামা আর পাঞ্জাবি পরতো, আর বড়রা কিন্তু ধুতি পরতো, পাঞ্জাবি পরতো। আর তখন কিন্তু আমরা শাড়িটা রং কিনে আমরা ছুপিয়ে নিই, বাসন্তী রঙে করা হতো। এটা আমরাও করেছি ছোটবেলায়। কারণ আর আজকাল যেটা আরেকটা জিনিস আমি দেখি, আমার সেটা দেখে ভালো লাগে না, সবাই হয় লাল পাড় শাড়ি পরছে, নয় সবুজ, আসলে কিনে পরছে তো সবাই, এবং দোকানে রাখছে যে সব এক ধরনের শাড়ি। ওইটা ভালো লাগে না। আগেকার দিনে কিন্তু আপনারা যখন পরতেন তখন কি বাসন্তী শাড়ি, শাড়ির কালার বাসন্তী, পাড় আমরা যে কোনো পাড় ছুপিয়ে নিচ্ছি তো, লাল হতে পারে, সবুজ হতে পারে, নীল হতে পারে, যার যেরকম পাওয়া যাচ্ছে সে সেরকম ছুপিয়ে নিচ্ছে না। কাজেই রংটাও একটু একটু তো আলাদা আলাদা হতো। আর বাসন্তী রংটা একটু কিন্তু এখন কিনতে যে শাড়িগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু একটু অন্যরকম হতো, একটু হালকা হতো, একটু হালকা হতো রংটা। আর বিভিন্ন রকমের পাড় হতো, কেউ চওড়া পড়ছে, কেউ সরু পাড় পড়ছে, কেউ এরকম দাঁত দাঁত আছে সেরকম পড়ছে। কাজে একটা বিভিন্ন রকমের জিনিস হতো। যেরকম গৌরীদিরা বলতেন যে যখন যে কোনো মানে স্টেজে উঠে নাচের সময় বলতেন একরকম জিনিস পরবে না। কোনো নৃত্যনাট্য হলো, যাই হলো, সব যে সখীর দল তারা কিন্তু একরকম কাপড় কখনো পরতো না, সব বিভিন্ন রকমের কালারটা চোখে পড়ে। হ্যাঁ, কালারটা চোখে পড়ে। হ্যাঁ। আর আজকাল আমি দেখেছি এবং মানে বলেওছে দু একবার, কিন্তু দেখি সবাই ওই রকম করেন যে এক রকমের শাড়ি পরছে সবাই। সেটা কিন্তু তখন একেবারেই হতো না, বিভিন্ন রকম। অমর্ত্যবাবুর কাছে জানবো যে এইবারে বসন্ত উৎসবের ঠিক অনুষ্ঠানটা কিভাবে সাজানো হয়েছে? বসন্ত উৎসবে আমাদের অনুষ্ঠানের যে ভাগ, এটার তো একটা ট্র্যাডিশন আছে। 28 তারিখ সন্ধ্যাবেলা 7টার সময় নবীন, রবীন্দ্রনাথের যে নবীন পালা, তাই দিয়ে আমরা বসন্তের বন্দনা বা বসন্তকে আবাহন করব। রাত্রি 9টায় বসন্ত রাত্রির বৈতালিক ও আমার চাঁদের আলো এই গান দিয়ে আশ্রম প্রদক্ষিণ। পরদিন ভোরবেলায় অর্থাৎ 1 তারিখ এবারের হিসেবে, সেটাতে আজি বসন্ত জাগ্রত দ্বারে এই গান দিয়ে আবার বৈতালিক। সকাল 7টায় শোভাযাত্রার সূচনা এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চের অনুষ্ঠান, এবং সন্ধ্যে 7টায় এবার হবে নৃত্যনাট্য চণ্ডালিকা। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পরিচালনায় ছাত্রছাত্রী, অধ্যাপকেরা এই অনুষ্ঠানগুলোয় অংশ নেবেন। সুব্রতি, আপনাদের সময় এই সন্ধ্যের অনুষ্ঠান এটা হতো? হ্যাঁ, মানে বসন্ত উৎসবের দিন তো, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যায় অনুষ্ঠান হতো, মানে নৃত্যনাট্য। হ্যাঁ, নৃত্যনাট্যই হতো, বেশিরভাগ সময় নৃত্যনাট্য হতো। এক এক সময় যেন মনে পড়ছে যে নাটকও হয়েছে, ফাল্গুনি হয়েছে এক সময় বোধহয়, মানে মনে পড়ছে যেরকম শান্তিদা করিয়েছিলেন। প্রবীণদের কাছে শুনেছি অমর্ত্যবাবু যে আমরা চণ্ডালিকা আর সাবমোচন, শ্যামা, এই তিনটের ওপরই, চিত্রাঙ্গদা, এই চারটে এইরকম ওপরেই কিন্তু
বসন্তোৎসবে ঘুরে ফিরে এই হয়। নতুন কোনো নৃত্যনাট্য বা এই ধরনের অনুষ্ঠান বসন্তোৎসবে পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, না, এই তথ্যটা ঠিক না। এবছর আমরা নৃত্যনাট্য চণ্ডালিকা করব, 2017 আমরা করেছি তাসের দেশ, 2016 আমরা করেছি চিত্রাঙ্গদা, 2015 আমরা করেছি বসন্ত, 2014 আমরা করেছি শ্যামা, 2013 আমরা করেছি সাপমোচন। অর্থাৎ দেখা যাবে এক বছর আমরা যাকে নাটিকা বলছি, নাটক ঘেঁষা কোনো নৃত্য নাটিকা বলছি, সেই ধরনের কিছু করছি, বা কালমিগয়া বাল্মীকি প্রতিভা এরকম গীতিনাট্যও করছি, আবার তার সঙ্গে সঙ্গে নৃত্যনাট্যও করছি। অনেকে আক্ষেপ করেন যে এই তিনটে নৃত্যনাট্যই ঘুরে ফিরে হয়, এবং তারা এটুকু বুঝবেন যে আমাদের পক্ষে তো নৃত্যনাট্য তৈরি করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের খেয়াল করতে হয়, আপনি জানেন লক্ষাধিক মানুষ এখানে দর্শক থাকেন, তারা কি দেখেন? তারা দূর থেকে একটা রং দেখেন, একটা চেহারা দেখেন, একটা সুর লয় তালের মধ্যে তারা মজে থাকেন। আমরা কিন্তু 300-500 লোকের কোনো অডিটোরিয়ামে প্রোগ্রাম করি না যেখানে আমরা খুব ডিটেইল কোনো কাজ করতে পারি। এবং দূরদর্শন এই অনুষ্ঠানের সকালের অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করেন এবং সন্ধ্যার অনুষ্ঠানও তারা পরবর্তী সময়ে দেখান। ফলে আমরা যারা অনুষ্ঠানের পরিকল্পনা করি, আমাদের একেবারে ক্লোজ যে শট এবং ভিউ সেটাকেও যেমন মাথায় রাখতে হয়, সেরকম একেবারে 1 লক্ষতম মানুষ যিনি বসে আছেন তিনি আমায় কিভাবে দেখছেন সেটাও আমায় ভাবতে হয়। এই দুটিকে সমন্বয় করে একটা সংস্কৃতিকে সমবেতভাবে সংযতভাবে প্রকাশ করা, এর পরীক্ষা নিরীক্ষা আমাদের চলে এবং আমরা আমাদের সবচেয়ে ভালোটা করবার চেষ্টা করি। আমি একটু এখানে বলছি যে আমাদের সময় কিন্তু বসন্ত উৎসব আম্রকুঞ্জতেই হতো। পুরো জিনিসটাই মানে যে প্রসেশন আসতো সেও ওখানেই, আম্রকুঞ্জেই সমস্ত ব্যাপারটাই আম্রকুঞ্জে হতো। এক থালা, এত বড় থালা আবির এরকম করে রাখা থাকতো এবং সেইটাকে প্রদক্ষিণ করে 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 সব নাচগুলো হতো। মানে প্রসেশন যখন এলো ওইটাকে প্রদক্ষিণ করে গিয়ে এক জায়গায় বসে পড়তো সবাই, এবং তারপরে যে নাচ টাচ হবে। জহরবেদিটা হয়েছে? হ্যাঁ, হয়েছে, জহরবেদি ছিল, কিন্তু হতো পুরো জিনিসটা আম্রকুঞ্জে। আম গাছগুলোর মাঝখানে একটা জায়গায় ফাঁকা ছিল, সেইখানে এত বড় একটা থালায় আবির রাখা থাকতো এবং সবাই উৎসুক হয়ে অপেক্ষা করত কখন যাচ্ছিল কালো ধুলো হবে এবং সবাই ওইখান থেকে আবির তুলে নিয়ে খেলা শুরু হয়ে যেত। বসন্ত উৎসব মানে হাজার হাজার মানুষের সমাগম। স্বাভাবিকভাবেই চলে আসে আইন শৃঙ্খলার প্রশ্ন। সেই আইন শৃঙ্খলাটাকে সামলাতে হয় জেলা পুলিশকেই। তাই আমি প্রথমেই আমাদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমলার কুসুম ঘোষের কাছে জানতে চাইব, এই যে বসন্ত উৎসব, কি প্রস্তুতি রয়েছে আপনাদের? বসন্ত উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ যাতে সুস্থভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, সেই সঙ্গে আমাদের অতিথি অভ্যাগত এবং এখানের প্রবীণ আশ্রমের ছাত্র, শিক্ষক, বিশ্বভারতীর এবং শান্তিনিকেতনের মানুষজন যাতে সুস্থভাবে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে এবং শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখতে পারি, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। পূর্বাপর বছরগুলির অভিজ্ঞতা আর সকলের সাথে আলোচনার নিরিখে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি। পার্কিং এবং নো এন্ট্রি এই বিষয়গুলো আমরা সুনিশ্চিত করতে চেয়েছি, কত কাছে রেখে। নো এন্ট্রিটা কোথায় কোথায় আপনারা করছেন নো এন্ট্রি? বিশ্বভারতীর যে অংশে সঙ্গীত ভবন, কাজঘর, লাইব্রেরি মোড়, এই যে অংশগুলি, এখানে আমরা গাড়ি রেস্ট্রিকশন করতে চাইছি, কারণ এখানে মানুষ সুস্থভাবে যাতে এর ভেতরে যেতে পারে। আমরা যত কম দূরে সম্ভব অভ্যাগতদেরকে আমরা ভেহিকেল পর্যন্ত আসার সুযোগ করে দিতে চাইছি, যাতে যাতে কম হাঁটতে হয়, তারপর তারা অনুষ্ঠানের মঞ্চে বা অনুষ্ঠানের কেন্দ্রে এসে পৌঁছতে পারে, সেদিকে আমরা নজর রাখছি। শুধুমাত্র এখানে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের দিকটা বাদ দিলেও বোলপুর এবং শান্তিনিকেতনে আরও যে সমস্ত মানুষ আছেন
এবং দৈনন্দিন কাজকর্মে যাতে কোনো সমস্যা না হয়, ট্রাফিক সমস্যা না হয়, এটার দিকেও আমরা বিশেষ নজর রাখছি। সেই সঙ্গে বসন্ত উৎসবের পরবর্তী সময়ে মানুষজন যারা আসেন তারা সোনাঝুরির হাট বা আশেপাশের বেশ কিছু জায়গায় যেখানে আরও বেড়াবার সুযোগ আছে সেই জায়গায় যাতে সুস্থভাবে আনন্দ উপভোগ করতে পারেন সেটার দিকেও আমরা বিশেষ ব্যবস্থা রাখছি এবং সেখানে আমরা পুলিশের বিশেষ অ্যারেঞ্জমেন্ট করে পার্কিংগুলো রাখছি। কোথায় কোথায় হচ্ছে? আমরা বেশিরভাগ পার্কিংকে বিনয় ভবনের যে মাঠ বিনয় আছে ভবন মাঠ একটা। এটা একটা বড় জায়গা, যেটা আর এইদিকে আমাদের রতনপল্লীর যে মাঠ আছে, রতনপল্লী যারা মাঠ। উত্তর দিক থেকে আসবে শ্যামবাটি ব্রিজ পেরিয়ে, সেখানে আমরা পার্কিং করছি। আর আমাদের সার্কাস ময়দানে একটা পার্কিং হবে, সার্কাস ময়দান মানে ডাকবাংলো মাঠ, ডাকবাংলো মাঠ, ডাকবাংলো মাঠে একটা এবং মানে যে- পৌষ মেলার সময় যেমন পার্কিং ব্যবস্থা অনেকটা ছিল সেইভাবেই হয়েছে। সেইভাবেই হচ্ছে, এবং সেইভাবেই হচ্ছে। আমাদের দূরদর্শনের ঠিক পাশেই একটা মাঠ আছে, হ্যাঁ, যারা লালপুল পেরিয়ে আসবে সেখানে অর্থাৎ একটা পূর্ব parking। দিক থেকে, সেখানে আমরা পার্কিং করছি। পৌষ মেলার মতো কি টোটো রেস্ট্রিকশন হচ্ছে? হ্যাঁ, পৌষ মেলার মতো আমরা এখানে টোটাল রেস্ট্রিকশন করছি। শুধুমাত্র যেহেতু প্রবীণ আশ্রমিস্ট এবং বয়স্ক অনেক মানুষজন আছেন, তাদের জন্য আমরা অনেকটাই ছাড় দেবে রাখছি। আরেকটা বিষয় উনি বলছিলেন যে পলাশ নিষেধাজ্ঞা, পলাশের উপর একটা নিষেধাজ্ঞা জারি বিশ্বভারতী করেছে যে পলাশের কোনো গয়না তারা যে পরে ওখানে যেন অনুষ্ঠান করতে না পারে, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে পলাশটাকে বাঁচানো। সেটা কিন্তু পুলিশের উপর অনেকটা নির্ভর করে, কারণ পলাশ ফুল পেরে নিয়ে এসে মালা করে বিক্রি করে, এগুলো ব্যাপারে কি নজরদারি চালাবে? হ্যাঁ, এটার জন্য আমরা একটা বিশেষ টিম বানাবো যাতে এটার উপর নজরদারি হয়, এবং সেই সঙ্গে সচেতন করার জন্য আমরা আগে থেকেই যেভাবে আমরা পৌষ মেলার সময় একটা ভিডিও বানিয়েছিলাম মানুষকে রুট ডাইরেকশন দেওয়ার জন্য, কিভাবে কত সহজে এসে পৌঁছাবে, তাতেও আমরা আবেদন জানাবো এবং বিশ্বভারতীর যে নির্দেশিকা সেটা আমরা জানিয়ে দেব যে এই বসন্ত উৎসবে কোনোভাবেই পলাশের ব্যবহার চলবে না। কত পুলিশ কর্মী মোতায়েন করবেন আপনারা? আমাদের গত বছরের মোতাবেক এবং তার থেকেও আমরা বেশি, প্রায় সব কিছু মিলে 1000 বা তার বেশি পুলিশ কর্মীর ব্যবহার থাকবে। আধুনিক কোনো গ্যাজেট কি ব্যবহার করবেন? আমরা পৌষ মেলার সময় করেছিলাম, আমরা এবারও চেষ্টা করে দেখছি যে আমরা যদি এই জাতীয় কিছু ব্যবস্থা করতে পারি। সিসিটিভি তো থাকবেই, বিশ্বভারতী সেটা ব্যবস্থা করছেন, এবং আমরা ড্রোন ক্যামেরা বা সেই সঙ্গে আমাদের যেটা আছে অ্যান্টি সাবোটাজ টিমের আমরা ব্যবহার রাখছি। একদম গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ যাতে আমরা ঠিকমতো চেক করে দেখতে পারি। আমি অমর্ত্যবাবুর কাছে আসবো যে বসন্ত উৎসব মানে বসন্ত ঋতুর একটা বন্দনা মধ্যে দিয়ে যেন শুরু হয়ে যায় শান্তিনিকেতনে ঋতু উৎসবের এইটা নিয়ে সারা বছর ধরে আপনাদের কি ধরনের বসন্ত উৎসব ছাড়া ঋতুর যে উৎসব সেগুলো আর কি কি হয়? হ্যাঁ, যেটা উল্লেখ করবার মতো, শান্তিনিকেতনের ঋতু উৎসবের সূচনা কিন্তু হয়েছিল বসন্ত উৎসব থেকেই। 1907 সালে শ্রীপঞ্চমীর দিনে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর সূচনা করেছিলেন বসন্ত উৎসবের। 1908-এ রবীন্দ্রনাথ শারদ উৎসব নাটক লিখলেন। ফলে ওই সময় থেকে বারবার নানান ধরনের ঋতু উৎসব আমরা লক্ষ্য করলাম। আমরা জানি যে শান্তিনিকেতনে কোনো ধর্মীয় আচার উৎসব অনুষ্ঠান হয় না, তো তার বিকল্পটা কি হবে আশ্রমের মানুষের কাছে? কিভাবে আমরা সেলিব্রেট করব? না, ঋতু উৎসবের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ সেই কারণে প্রত্যেক ঋতুই যদি আপনি খেয়াল করেন, মোটামুটি বর্ষ শেষ থেকে শুরু করে নববর্ষে যাওয়া, নববর্ষের পরেই আমরা দেখি যে বর্ষামঙ্গল, বৃক্ষরোপণ, ঘটনাচক্রে রবীন্দ্রনাথের তিরোধান দিবস বলে ওই সময় রবীন্দ্র সপ্তাহ, তারপরেই আমাদের শারদোৎসব, তারপরেই পৌষ উৎসব, তারপরেই মাঘ উৎসব, তারপরেই বসন্ত উৎসব। ফলে সারা বছর জুড়ে এই উৎসব অনুষ্ঠান চলতে থাকে। এবং আমরা সত্যি করেই যেটা বলছিলেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, ওরা যেভাবে সহযোগিতা করেন, এবং আমরা সবাই মিলে এখন কিন্তু কোঅর্ডিনেট করে এমন একটা জায়গা তৈরি করতে চাইছি যে সত্যিই লক্ষাধিক মানুষের সমাগমেও কত সুনির্দিষ্ট এবং সুনিশ্চিতভাবে নিরাপত্তা এবং আনন্দ এই দুটোকে একত্রে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যার লক্ষ্যেই কিন্তু এই উৎসবের আয়োজন। একটা জিনিস আপনার কাছে বলবো যে এটা আমরা দেখেছি অমর্ত্যবাবু যে পানীয় জলের একটা সমস্যা হয়, তা একবার এবছর আমরা এগুলোর অতিরিক্ত এবং বিশেষ ব্যবস্থা রাখছি। তার কারণ একটা সময়ের সঙ্গে সঙ্গে যত সংখ্যা বৃদ্ধি ঘটছে, আমাদের অভিজ্ঞতারও বৃদ্ধি ঘটছে।
আমরা কিন্তু এই ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা টিম যেমন তৈরি করছি, সেরকমভাবেই আমরা কিন্তু লক্ষ্য করছি যে সাধারণ মানুষের পানীয় জল, আমাদের ছাত্রছাত্রী এবং পার্টিসিপেন্টস তাদের জন্যে ব্যবস্থা। তার কারণ আপনাদের এটা জানাই, যেটা উনি বলছিলেন, এন্ট্রির জায়গাটা খুব স্পষ্ট। শুধু কিন্তু নো এন্ট্রি নয়, এন্ট্রিটা কোন দিকে হবে? এন্ট্রিটা হবে এই দিকে যে আশ্রমের উত্তর দিক, অর্থাৎ কলা ভবন, সঙ্গীত ভবন, উত্তরায়ণ, এদিক দিয়ে প্রবেশ করতে পারবেন যারা অনুষ্ঠানে অংশ নেবেন, অর্থাৎ অনুষ্ঠানের মঞ্চের দিক, স্টেজের গৌর ক্লোজে প্রাঙ্গণের দিক। আর ফার্স্ট গেট বা স্টেট ব্যাংকের গেট বলে যেটা পরিচিত, যেখানে দ্বিজ বিরামের পাশ দিয়ে রাস্তা গিয়ে সরাসরি আশ্রম মাঠে যায়, সেইটা দিয়ে গিয়ে কিন্তু তারা সরাসরি দর্শকদের যে আসন সেখানে প্রবেশ করতে পারবেন। চীনা ভবনের সামনে দিয়ে চীনা ভবনের সামনে দিয়ে আলাদা করে যাওয়ার কিছু ব্যবস্থা করা অসুবিধে, তার কারণ দিয়েও কেউ যেতে পারবে না। শালবিথি দিয়ে পারবে, যারা প্রসেশনে যুক্ত হচ্ছে তারা পারবে। আর চীনা ভবনের সমস্যাটা অন্যরকম। সংলগ্ন, আপনার মনে থাকবে, আমাদের এখানে শিশু বিভাগের হস্টেলগুলি আছে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওই অংশটুকু আমরা তার মানে শুধুমাত্র ওই যদি ধরা যায় মাঠের পিছন দিক থেকে এন্ট্রিটা হবে, কিন্তু এইটাতে খুব কনজাস্টেড হয়ে যাবে না? একটা রাস্তা পড়ে যাচ্ছে তো। এই রাস্তা, তিনটে রাস্তা যথেষ্ট চওড়া আছে এবং দক্ষিণ দিকটা আমরা পুরো একটা বড় অংশ যদি আমরা খুলে দিতে পারি, খুব সহজেই মানুষজন ঢুকতে পারবে। কারণ উত্তর দিকে এসে তার আর দক্ষিণ দিকে যেতে হলে অনেক ঘুরতে হবে। এবং এটা কিন্তু প্রবেশের সময় আপনি বুঝতে পারছেন, প্রবেশটা খণ্ড খণ্ড বিচ্ছিন্নভাবেই হয়, বেরোনোটা নিয়ে তখন কিন্তু আমরা উত্তর দক্ষিণের কোনো ভেদ রাখি না, তখন ওই উৎসবের আনন্দে আমরা উন্মুক্ত করে দিই সবটা, যে কোনো দিয়ে বেরোতে পারে। আমরা শৃঙ্খল রাখতে চাই না, কিন্তু শৃঙ্খলাটুকু যেন বজায় থাকে এইটুকু আমরা আশা করি। তার কারণ সবাই তো রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বসন্ত উৎসবকে ভালোবেসে, শৃঙ্খল দিয়ে শৃঙ্খলা নয়, না, ভালোবেসে শৃঙ্খলা, আত্মিক শৃঙ্খলা এবং আনন্দ। সুবিধা, আমাদের সময় একদম শেষ। এই বসন্ত উৎসব রঙের উৎসব, এই উৎসবে আপনি সাধারণ আমাদের যারা দর্শক রয়েছে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শান্তিনিকেতনে সবাই দেখতে আসেন, তো কাজেই আশা করছি শান্তিনিকেতনের মতন করেই সবাই থাকবেন, যাতে শান্তি রক্ষা হয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।